আমাদের আর রানওয়ে বেশি নাই। আমরা আর যদি 3 মান্থের মধ্যে একটা কোনো কিছু সিকিউর করতে না পারি, তাইলে আমাদের কোম্পানিতে অনেক একটা হার্ড টাইম চলে আসবে, আমাদের হিউজ লে অফ করতে হবে। ফাউন্ডার্স ডেনের আজকের এপিসোডে যারা পিচ করতে এসেছেন তাদের কোম্পানির নাম খেলবো স্পোর্টস। খেলবো স্পোর্টসকে আমি যদি একদম সহজ করে বোঝানোর চেষ্টা করি, এটা হলো এয়ারবিএনবি ফর টার্ফস। টার্ফ আপনারা কি যারা জানেন না, টার্ফ হলো এক ধরনের অর্গানাইজড ফুটবল মাঠ যেটা ভাড়া নিয়ে মানুষ খেলতে যায়। বাংলাদেশে কোভিডের পরবর্তী সময় থেকে আজকে পর্যন্ত টার্ফ ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে। ঢাকা এবং চট্টগ্রামে প্রাইমারিলি টার্ফের দুইটা মেজর মার্কেটে অসংখ্য টার্ফ হয়েছে এবং এরা প্রায় সময়ই বুকড থাকে। এই দুই ফাউন্ডারের যে ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো এই দুইজনই তাদের ফুল টাইম জব ছেড়ে এই টার্ফ ম্যানেজমেন্টের বিজনেসে আসছে। তারা নিজেরা ভাবে না যে হ্যাঁ আমরাও একটা টার্ফ বানাবো, তারা যেটা ভাবছে আমরা একটা মার্কেট প্লেস বানাবো, B2B মার্কেট প্লেস, যেইখানে টার্ফ যারা ভাড়া নিতে চায় এবং যাদের টার্ফ আছে এই দুই মার্কেটকে আমরা কানেক্ট করাবো। কুল আইডিয়া। এবং এই পিচটা শুনেছি আমি, আয়মান এবং রাফায়েত ভাই। বাকি বিস্তারিত যা হয়েছে আপনারা পিচের ভিতর দেখতে পারবেন। চল শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমার নাম মেরাজ অ্যান্ড আমার সাথে আমার কো-ফাউন্ডার আসমান নাম হচ্ছে আদিব। বেসিক্যালি আমরা আজকে খেলবোকে রিপ্রেজেন্ট করতেছি। অ্যান্ড খেলবো হচ্ছে একটা অনলাইন টার্ফ বুকিং প্ল্যাটফর্ম। সো ইনডোর প্লেগ্রাউন্ড যেগুলো আছে সেগুলো আমাদের মাধ্যমে বুকিং করা যায়। কিন্তু অ্যাকচুয়ালি আমরা এভাবে করে পিচ করি না। আমরা যখন পিচ করি আমরা বলি আমরা হচ্ছে এয়ারবিএনবি অফ প্লেগ্রাউন্ড, কারণ সেখানে আমাদের যাওয়ার ইচ্ছা। বাট রাইট নাও আমরা সেখানে পারতেছি না, কারণ ইটস ভেরি হার্ড আর কি ফর আস। সো আই গেস ইনিশিয়ালি আমি যদি স্টার্টিংয়ের কথাটা বলি আমরা কেমন স্টার্ট করছি। আমরা টার্ফে খেলাধুলা করতাম, আর মনে হলো যে যদি একটা অনলাইন লিস্টিং থাকে যেখানে সবাই আছে, আমরা খুব টাকা পয়সা কামাই ফেলতে পারবো, সবাই আসবে। সো ওইটা ছিল আমাদের ইনিশিয়াল স্টার্ট পয়েন্ট। অ্যান্ড যখন আমরা কাইন্ড অফ টিম ফর্ম করলাম অ্যান্ড এটা নিয়ে একটু সিরিয়াস হইলাম, কাজ শুরু করলাম, তখন দেখলাম যে এটা অনেক হার্ড অ্যাকচুয়ালি এটা কিছুটা বিল্ড করা। সো আর অ্যাকচুয়ালি মার্কেট অনেক বেশি হার্ড, আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম সেরকম না, যেটা হয় আর কি ইউজুয়ালি। আমরা অনলাইনে একটা ওয়েবসাইট কোনোভাবে লঞ্চ করছি, অ্যান্ড ফান্ড রেজিংয়ের আগ পর্যন্ত আমাদের সবারই ডিফারেন্ট জবস ছিল, ফুল টাইম জব ছিল। অ্যান্ড ফান্ড রেজিংয়ের পরে আমরা জব ছেড়ে দিছি, যদি আমরা কোম্পানি থেকে কিছু নিচ্ছি না। অ্যান্ড আমরা অনেক চিপ চলতেছি, প্রায় 6000 ইউজারের কাছে আমরা আউটরিচ করতে পারছি। অ্যান্ড ওইখান থেকে কাইন্ড অফ 900 জনের মতো ইউজার আছে যারা হচ্ছে আমাদের সাথে প্রতিনিয়ত কন্ট্যাক্ট করতেছে। অ্যান্ড 50-র বেশি ইউজার যারা পুরোপুরি লয়াল, আমাদের সাথে ওরা সবসময় যোগাযোগ করছে। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যান্ড আমাদের অ্যাপ এখনও নাই, কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের বাগ থাকার পরেও কিছু মানুষ আমাদের ওয়েবসাইট দিয়ে বুকিং করার ট্রাই করে কিন্তু পারে না। কিন্তু ওইখান থেকে আমরা কাইন্ড অফ অনলাইনে একটা কল সাপোর্ট সিস্টেম করি, একটা অফলাইন কল সাপোর্ট সিস্টেম। সো বেসিক্যালি আমাদের কল সেন্টার আছে, অ্যান্ড ওরা অ্যাকচুয়ালি আমাদের MVP। ওই দিক দিয়ে দেখতে গেলে আমাদের প্রায় 35K মতো করে বার্ন করতে হচ্ছে এভরি মান্থ। অ্যান্ড আমাদের আর রানওয়ে বেশি নাই। আমরা আর যদি 3 মান্থের মধ্যে একটা কোনো কিছু সিকিউর করতে না পারি, তাইলে আমাদের কোম্পানিতে অনেক একটা হার্ড টাইম চলে আসবে, আমাদের হিউজ লে অফ করতে হবে কোম্পানি চালানোর জন্য। হচ্ছে যে আই গেস পটেনশিয়ালের কথা যদি বলি, আমরা কাইন্ড অফ ইউথদেরকে টার্গেট করতেছি। আমাদের প্রাইমারি ইউজার হচ্ছে ইউথ, ডাইরেক্ট 18 থেকে 35 বয়স পর্যন্ত এজ গ্রুপ। সো ওদেরকে 35কে ইউথ আই গেস বলা যায় না, বাট ইউ গেট দ্য পয়েন্ট। সো 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 এটা কাইন্ড অফ হচ্ছে আমাদের টার্গেট। অ্যান্ড সো এখানে প্রায় 5.5 কোটির মতো মানুষ আছে বাংলাদেশে। অ্যান্ড এখানে আমরা একটা নাম্বার বসাচ্ছি, রাইট? এখানে আমরা জাস্ট নাম্বার বসাচ্ছি, যদি 500 টাকা করেও যদি কেউ খরচ করে মান্থলি, যে এমন ভাই আপনি আরও অনেক বেশি করেন মান্থলি খেলার পিছনে, আমি যতটুকু জানি। সো তো যদি কেউ 500 টাকা করে যদি খরচ করে, আমরা জাস্ট ধরে নিছি, তারপরে এখানে 33,000 কোটি টাকার একটা মার্কেট দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে। আমাদের আস্ক সেটা হচ্ছে আমরা চিন্তা করতেছি আমাদের কি 5%-এর এগেইনস্টে আমরা 10 লাখ টাকা সিকিউর করতে পারবো নাকি। সো ওয়েলকাম ভাইয়া, কুল বিজনেস এবং অনেক জার্গন ইউজ করার কারণে মনে হচ্ছে স্টার্টআপ সিনের মধ্যে বেশ ইনভলভ। আমি শিওর আইমান অনেক এক্সাইটেড হবে, যেহেতু ও খেলাটেলা অনেক বেশি। এই যে মার্কেট সাইজ 33,000 কোটি টাকার যে মার্কেট সাইজের বিষয়টা, এইটার মনে হয় একটু ক্ল্যারিফিকেশন দরকার। নাহলে আপনাদের জন্য না, জাস্ট যারা ভিডিও দেখবে তাদের জন্য, যে 18 থেকে 35 বছর বয়সী বাংলাদেশে যত মানুষ আছে, নারী পুরুষ সবাই যদি মাসে 500 টাকা করে দেয়, তাহলে 33,000 কোটি টাকা। ইয়েস, এটা খুবই একটা এটার এগেইনস্টে আরেকটা যেটা ছিল, আমরা যেটা রিসার্চ করে বের করছি, সেটা হচ্ছে $77 বিলিয়ন মার্কেট। এটা হচ্ছে গ্লোবালি। এই দিকে কোনো রিসার্চ নাই ভাই, এদিকে কোনো রিসার্চ নাই, এদিকে কিছুই নাই। খুবই টাফ এদিক দিয়ে কোনো কিছু একটা খুঁজে বের করা, কারণ স্পোর্টস নিয়ে বাংলাদেশে এরকম করে কেউ কাজ করতেছে না। আই এম শিওর ইউ আর ওয়ান অফ দ্য ফার্স্ট এই যে হ্যাঁ কি বলে যে টু সাইডেড মার্কেট প্লেস টার্ফ ম্যানেজমেন্টের জন্য। আমাকে একটু বলেন তো ভাই, যে এই যে 35,000 টাকা বার্ন হচ্ছে, এই মেইনলি আসলে এখন আপনারা কোথায় খরচ করেন? আমাদের পুরোপুরি একটা কল সেন্টার আছে। আমাদের অফিস হচ্ছে, আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে চিটাগং থেকে। সো আমাদের আগ্রাবাদে অফিস, অ্যান্ড হচ্ছে যে আগ্রাবাদ হাইটেক পার্ক। সো আমাদের অফিসে কোনো কস্ট নাই। আর হচ্ছে যে আমাদের ওখানে 2জন এমপ্লয়ি আছে,
সো ওদের কাজ হচ্ছে লিটারালি এটা কাইন্ড অফ পার্ট টাইম জবের মতো, ওদের জব আবার শুরু হচ্ছে 1টার পরের থেকে, মানে দুপুর থেকে। সো কারণ সবাই খেলাধুলা করে দুপুরের পরে। দুজনের বেতনে গেল কত টাকা? 12,000। ওকে, দুইজনের 12,000 টাকা বেতন গেল। তারপর এরপর হচ্ছে আমাদের UI/UX এর মানুষ আছে। ইউআইএক্স এর মানুষ কি রেগুলার? না, ওদেরকে হচ্ছে বেসিসে টাকা দেওয়া হয়, মানে কন্ট্রাক্ট বেসিসে। এন্ড আমাদের ডেভেলপার আছে 2জন। ডেভেলপারও কি রেগুলার লাগে? ইয়েস, ডেভেলপারদেরকে আমাদের রেগুলার লাগে, কারণ আমাদের মানে পুরোপুরি অ্যাপ, আমাদের 3টা অ্যাপ ডেভেলপ হচ্ছে রাইট নাও। সো মানে এটা নিয়ে হিউজ প্যারা আর কি। আমাদের ওকে, সো নুব কোয়েশ্চেন, যেহেতু আমি অত ভালো জানি না ইন্ডাস্ট্রির, যারা টার্ফ ম্যানেজ করতেছে তাদের কি অ্যাপ দেওয়া দরকার, নাকি তারা ওয়েব ইন্টারফেস দিয়ে কাজ চালায় নিতে পারবে মনে হয়? ভাই আমরা ওয়েব ইন্টারফেস দিছি, ওরা সবাই অ্যাপ চাচ্ছে। সো এখন ওরা যেহেতু চাচ্ছে, এখন আমরা তো না বলতে পারতেছি না। ওয়েব ইন্টারফেস দিলে আমাদের ভালো এরকম, কিন্তু ওদের জন্য এখন অ্যাপ বানাইতে হচ্ছে আমাদেরকে। ওকে ওকে, তারপর আর যদি আমাকে আর কোনো খরচ কি মেজর আছে? হ্যাঁ ভাই, মার্কেটিং টিমের সোশ্যাল মিডিয়া ম্যানেজারের একটা কস্ট আছে, তারপরে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারের কস্ট আছে 8,000 টাকা দুজন, 4K করে। এরপর সার্ভার কস্ট আছে, ওয়াইফাই বিলস, আচ্ছা, না ওগুলো বুঝতে পারছি, সব মিসেলেনিয়াস হাবিজাবি আছে। ওকে, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন? আমার আছে। সো আমি পার্টিকুলারলি এইটাতে অনেক প্যাশনেট, আমি প্রচুর খেলি, আজকেও খেলতে যেতে হবে, সো একটু মাফ করে দিও আগের থেকে। তো এইখানে আমার কাছে মনে হয় 3টা অ্যাপের কি প্রয়োজন আছে, বিকজ যারা টার্ফটা ম্যানেজ করে তারা কিন্তু ইভেন তাদের ক্ষেত্রে একটা ওয়েব অ্যাপও ধরাই দিতে পারো। ওয়েব অ্যাপ ধরাই দিয়ে জাস্ট ওইটা বুকমার্ক কর আইকনটা তার PWA বলে এটাকে। ফোনে যদি নিয়ে ভাই এসে দাও। আমরা অ্যাকচুয়ালি PWA দিছি অলরেডি, রাইট নাও এটা ইউজ করতেছে। এন্ড আমরা ভাই এখানে মানে না, এটাতে আসলে ওদেরকে আমরা কনভিন্স করতে পারতেছি না সেরকম করে। সো ওরা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ভাই যেটা হয় যে, আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের নাম্বারস গুলো একটু বলবা, রেভিনিউ নাম্বারস? রেভিনিউ বাই দের ইজ মানে রেভিনিউ হচ্ছে আমরা টিল ডেট 97,000 টাকার করছি, বুকিং দিছি মানুষদেরকে। অ্যান্ড এইখান থেকে টিল ডেট আমরা কিন্তু 1.5 বছর কাজ করছি। সো 1.5 বছরে 97,000 বুকিং করাইছো? হ্যাঁ মানে Okay, that's a কিন্তু booking এখান money. থেকে আমাদের রেভিনিউ হচ্ছে 3700 টাকা। ওকে, মানে 97,000 থেকে 3700 টাকা, মানে কি তোমরা 4% কমিশন রাখো? ইয়েস আমরা 4% কমিশন রাখতেছি, যেটা আমরা মানে সামনে বাড়াবো। আমরা জাস্ট মার্কেটে বসতে যাচ্ছি, একটু স্টেবল হতে যাচ্ছি। আচ্ছা, আমি তোমাকে একটু টাফ কোয়েশ্চেন করি, সিন্স আমি এই মার্কেটটাতে তো যেহেতু আসি, প্রতিদিনই খেলি। সো আমি মনে করো চিটাগংয়ে থাকি, রাইট? সো আমার রেডিয়াসে যে কয়টা টার্ফ আছে এটা আমি এমনিতেই চিনে যাব। যদি আমি তাও না চিনি, আমি আমার ফ্রেন্ডের কাছে যাব, সেও যদি না চিনে লেটস সে, তাহলে তোমার কাছে আমি গেলাম, প্রোভাইডার আমি তোমাকে চিনি। তুমি একবার যদি আমাকে চিনে দাও, তারপরে তো আর তোমাকে লাগবে না। ভাই ঠিক আছে, আমাকে লাগতেছে না, কিন্তু হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে কিছুটা মানুষের যখন একবার ইউজড হয়ে যায়, যেরকম আমাদের তুমি আমাকে বুক করায় দিলা, আমি মাঠে খেলতে গেলাম, খেলার পরে তো আমি টাকাটা দিচ্ছি, লেটস সে একটা স্লট 3,000, 3,500, 4,000, হোয়াট এভার দ্যাট অ্যামাউন্ট, আমি ওখানকার স্টাফকে দিলাম, স্টাফের নাম্বার রাখলাম। এখানে ভাই যেটা ইস্যু হয় সেটা হচ্ছে যে ওরা ইউজুয়ালি ফোন পিক আপ করে না। এটা অ্যাকচুয়ালি টার্ফ এন্ডে অনেক বড় একটা সমস্যা টার্ফের ম্যানেজারগুলোর সাথে। স্পেশালি আপনি প্রবাবলি মানে হাই এন্ডের যে টার্ফগুলো আছে ওগুলো তো অনেক সময় সমস্যা, ওদেরকে ফোন দিয়ে ওদের ফোনে পাওয়া যায় না। ওইখান থেকে কিন্তু কাইন্ড অফ আমাদের যাত্রা শুরু, কারণ টার্ফে কল দিয়ে ওদের সাথে নেগোশিয়েট করে একটা প্রাইসে। যদি মনে করো ফোন ধরেও, তাহলে তোমাদের ব্যবসা তো থাকবে না। না, তাইলে আমাদের ব্যবসা থাকবে না বলতে ভাই এটা একটা ইনকনভিনিয়েন্স, যেখানে আপনি অ্যাপে কোনো কিছুই করতে হচ্ছে না, আপনি জাস্ট একটা টেক্সট করতেছেন আমাদেরকে, রাইট না আমাদের হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করতেছেন, আপনার যা দরকার সব আমরা করে দিচ্ছি। আপনি আমাকে তো কল করতে হচ্ছে তোমাকে। আইডিয়ালি যেটা হয় যে আমি যদি খেলতে যাই, আমি ওকে টাকা দিলাম, আমি কিন্তু ওইখানেই বুকিং দিয়ে আসি, বাই দ্য ওয়ে আজকে খেলে মজা লাগছে, যদি আমি আরেকবার আসি, আমি নেক্সট রবিবার স্লট নিতে চাই, বুক করে রাখেন, আর আপনার নাম্বারটা দেন, ওর নাম্বারে কিন্তু আমি কল করব, বিকজ তুমি তো মাঝখানে মিডলম্যান হচ্ছ, রাইট? ও তো ডিরেক্টলি আমাকে বলতে পারতেছে। সো ওই টার্ফ ম্যানেজমেন্টকে তুমি কল করে আবার টাইম নিয়ে আবার আমাকে গেট ব্যাক করা থেকে আমি ওকে কল করে ডিরেক্টলি ইজিয়ার হয়ে যাচ্ছে না? বিকজ তুমি চিটাগংয়ে আসে হলো 70টা টার্ফ, আমার রেডিয়াসে থাকবে অ্যাট ম্যাক্স 5টা টার্ফ, ম্যাক্স 5টা টার্ফ আমি চিনেই যাব। সো তাও যদি না চিনে, একটা কল হওয়ার পরে কিন্তু চিনে যাচ্ছি। রাইট, আপনি ভাই চিনে যাচ্ছেন, সেটা মানে ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে ইনকনভিনিয়েন্সটা আমরা দূর করতেছি জাস্ট এতটুকুই, ঠিক আছে? এক্সট্রা প্যারাটা মানুষ নিতে চায় না। আমরা যখন আর এটার রেজাল্ট কিন্তু ভাই আমরা দেখছি, একবার যখন কেউ সার্ভিসটা নিচ্ছে আমাদের, যখন ওরা সার্ভিসটা নিয়ে যখন ওরা ইউজড হয়ে যাচ্ছে, তখন ওরা আর কোথাও যাচ্ছে না। ওরা কিন্তু আসলে টার্ফে কল দিয়ে ওদের ব্যবহার অথবা ওদেরকে ডিল করতে চায় না, ওরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে,
আমাদের টেমপ্লেট আছে একটা, সো ওরা বেসিক্যালি আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে অ্যান্ড সাথে সাথে আমরা ওদের বুকিংটা করাই দিচ্ছি, যে টার্ফ ইচ্ছে সে টার্ফে। অ্যান্ড যেহেতু টার্ফের সাথে আমরা এক্সক্লুসিভলি টার্ফকে বুকিং দিচ্ছি, সো আমরা ডিসকাউন্টও দিতে পারতেছি ওদেরকে, যেটা থ্রুতে আমরা কাস্টমার আনবো, কাইন্ড অফ টার্ফ ওনাদেরকে প্রমিস করতেছি আর কি। হোপফুলি কোনো টার্ফ ওনার এটা দেখবে না ভিডিওটা। বিরাজ, তোমার কি মনে হয় যে মেইন যে প্রবলেম তুমি সলভ কর, তুমি বলতেছি রাগও না, হ্যাঁ না না ভাই, ইটস ফাইন। আমরা মানে যদি তুমি মেইন যে প্রবলেম সলভ করার চেষ্টা করতেছো টার্ফ মালিকের, সেটা আসলে উনার কাস্টমার সাপোর্ট যেটা তুমি সলভ করছো, ইটস নট আ B2B মার্কেট প্লেস। মেইনলি টার্ফের কাস্টমার সাপোর্ট খারাপ, আমরা হোয়াটসঅ্যাপ দিচ্ছি, আমরা কল সেন্টার দিচ্ছি, আমরা আমাদের কাছ থেকে বুকিং দিয়ে আপনি টার্ফে যান, তাহলে আপনার হ্যাসেল কম, কারণ আমি একটা ভালো কাস্টমার সাপোর্ট সলিউশন। বিজনেসটা কি আসলে আমরা টার্ফের কাস্টমার সাপোর্ট হচ্ছি এটাই, নাকি আমার আর একটু এক্সপ্লেইন করি বুঝতে সুবিধা হবে, নাকি আমার B2C সাইডেও ডিমান্ড আসলে আছে? আমার যেটা আমার কথা সত্যি, তুমি যারা ধরো পাঠাও বা উবার, যেগুলো আর কি প্রমিনেন্ট টু সাইডেড মার্কেট প্লেস, ওগুলাও বাইপাস হয়। যেগুলায় সেফটি কনসার্ন আছে, হাবিজাবি, যে মানে আমি এই যে রাস্তায় একজনকে বলবো না যে ভাই আপনার মোটর সাইকেল আমি উঠি, কারণ আমার মনে হবে যে সে যদি আমাকে মেরা ফেলায়, হাতির ছিল ফালাই দিল মনে করো লাশ, তো সেইখানে ওখানে কনসার্ন আছে। আর এইখানে আমি জানি যে কোনো ঝামেলাই নেই, টার্ফ প্রথমবার আমি তোমাকে দিয়ে খুঁজে বের করলাম, তারপরেও বলা যায় না এমন একটা ব্লগ চলে আসতে পারে পরশুদিন যেখানে সব টার্ফ লিস্ট করে রাখবে একটা ছেলে, সে গুগল অ্যাডসেন্স বসাবে ওটার উপরে, তারপরে কন্ট্যাক্ট ডিটেল বসায় বলবে যে এইখানে ক্লিক করে আপনি ওই টার্ফে বুকিং করলে এখানে 3% অ্যাফিলিয়েট ফি, ওটাই আমার বিজনেস, কোনো কাস্টমার সাপোর্ট নেই, কিছু নেই। বা শুধু একটা ডিরেক্টরি, সে টার্ফই দেখাচ্ছে কোন জেলায় কতগুলো টার্ফ আছে, এটা একটা ডিরেক্টরি বিজনেস তার, অন্য টার্ফরা তার টাকা দিবে ডিরেক্টরির উপরের দিকে প্লেসমেন্ট পাওয়ার জন্য, ঠিক আছে? সো তোমার কি মনে হয় না যে এইভাবে যদি আমি চিন্তা করি আসলেই বেশ বড় একটা রিস্কের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি? আই ডোন্ট থিঙ্ক সো ভাই, আই ডোন্ট থিঙ্ক সো। কারণ হচ্ছে যে বেসিক্যালি এরকমও হয়েছে আমরা কাস্টমারদের সাথে ডিল করতে করতে, যে বুকিং দেওয়ার পরেও সব কিছু কনফার্ম করার পরেও অ্যাকচুয়ালি টার্ফ এন্ডে অনেক সমস্যা থাকে, যে কাস্টমাররা মানে ওরা বুকিং করে একটা জায়গায়, ওদেরকে নিয়ে যায় আরেকটা মাঠে খেলানোর জন্য। ওরা বেসিক্যালি 6v6-এ বুকিং করছিল, সরি 7v7-এ বুকিং করছিল, ওদেরকে খেলাইছে 6v6-এ। আমাকে সন্ধ্যার সময় বাসার থেকে বের হয়ে টার্ফে যাইতে হয়েছে এই প্রবলেম সলভ করার জন্য, যে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি তো 7v7-এ বুকিং করছি, এখন আমাকে 6v6। এটা তো খুব খারাপ বিজনেসে পড়ে গেল তাইলে, তোমাকে যদি এই সফটওয়্যার করা লাগে। কত দূর যাবা, কতবার যাবা, এবং এটা কি ফিজিবল বা স্কেলেবল নাকি? তুমি কয়টা জায়গা মানে it's a great problem that you solved for people, no doubt about it, you're a very good human being, but তোমার ব্যবসাকে যদি এই সমস্যাটা সমাধান করা লাগে তাহলে বিপদ না? এক্স্যাক্টলি, আমরা সেটাতেই কাজ করতেছি, সেটাতে কাজ করার জন্য আমাদের টাইম লাগবে। অ্যান্ড আমরা যেটা মিন করতেছি সেটা হচ্ছে যে টার্ফ এন্ডে আমরা চাচ্ছি একটা কাইন্ড অফ আই গেস সমিতি বলা যায়, আমরা একটা সমিতি বিল্ড করে, টার্ফ ওনার্স অ্যাসোসিয়েশন টাইপের। কারণ টার্ফের মধ্যে যেহেতু ভাই ইনিশিয়ালি এটার একটা হিউজ বাম্প হয়েছিল, সবাই টার্ফ দিচ্ছে, এভরিবডি মানে টার্ফ দিচ্ছিল। অ্যান্ড সবাই টার্ফ দেওয়ার পরে যেটা হয়েছে, তখন যখন আমরা ইনিশিয়ালি গেছিলাম মানুষদের কাছে 2 বছর আগে 1.5 বছর আগে, তখন ওরা আসলে আমাদের খুব একটা মানে পাত্তা দেয় না ইনিশিয়াল স্টেজে, কারণ সবারই অনেক কাস্টমার্স। কিন্তু কিছুদিন পরে যেটা হয়েছে, যখন দেখা গেছে যে টার্ফের মানে অবস্থা খারাপ হয়ে গেছে, তো এখন অ্যাকচুয়ালি টার্ফ ওনারদের এন্ড থেকে আমাদেরকে ওরা খুবই মানে মানে আমরা অনেক পছন্দের অনেকের। সো অ্যান্ড অ্যাকচুয়ালি কিছু কিছু টার্ফের সাথে অনেক ভালো রিলেশনশিপ বিল্ড হয়ে গেছে ওভার দ্য টাইম। সো তো আমরা কাইন্ড অফ ওদের এন্ডের একটা হিউজ মানে সমস্যার সমাধান করতেছি, যে বেসিক্যালি ওদের কাস্টমার দেওয়া। অ্যান্ড অলসো ওয়েল এটা আমাদের পিচের একটা অংশ, যে কাইন্ড অফ এখনকার বাচ্চা কাচ্চারা ওরা ড্রাগসে আসক্ত থাকে, সো ওদেরকে আমরা এখান থেকে নিয়ে খেলাচ্ছি। সো এটাও আই গেস আমাদের একটা যে খেলতে চায় চেষ্টা না যেটা আমরা করতেছি, তাকে হ্যাঁ খেলা ওকে জোর করে নিয়ে একটু খেলাচ্ছি। কঠিন আর কি। এক্স্যাক্টলি মানে ইটস ভেরি হার্ড, কিন্তু আমরা সেটা করতেছি অ্যান্ড সেটা করতে চাচ্ছি। অ্যান্ড ভাই আসলে আচ্ছা, আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি, তো একটু সহজ করি, আরেকটা কঠিন কোয়েশ্চেনই আসলে করব। দেখো, আমি টার্ফ কোনটা আছে এটা আমি জানি না, এটার কারণে তোমাদের এন্ট্রি ব্যারিয়ারটা অনেক হাই না, বিকজ ওয়ান অফ সার্ভিসেসের জন্য অ্যাপ ইজ নট আ ভেরি গুড গো টু প্লেস। ওয়ান অফ সার্ভিসেস বলতে বুঝাচ্ছি মানে যে জিনিসটা আমার একবার লাগবে, আমি কোন জিনিসের অ্যাপটা ইনস্টল করবো। আমি যদি সবাই মোবাইলটা খুলি, আমার যদি নিজেদের মোবাইলটা দেখি, উইল সি দ্য অ্যাপ যেটা আমাদের রেগুলার লাগে। এমন কিন্তু কোনো অ্যাপ নাই যেটা কিনা ওয়ান অফ, বা সিম্পলি পুট এটা তো একটা গার্ড রেল, রাইট? যেটা ওয়ান সার্চ অ্যাওয়ে, ওইটা ওয়েব ব্রাউজ করে হয়ে যায়, ওটার জন্য কিন্তু অ্যাপ ডাউনলোড আমি করবো না। সো লেটস আমি যদি আমার লাস্ট এক্সপিরিয়েন্স বলি, চিটাগাং গেছি খেলবো, টার্ফ চিনি না, কাকে গোল দেবো, আমি কয়েকজনের বলছি আমি খেলতে চাই, বলছে এই মাঠ আছে, কোনটা ভালো ওকে ঠিক আছে চলো খেলে, ডান হয়ে গেছে। আমাকে কেউ যদি বলতো অ্যাপ ডাউনলোড করতে,
অ্যাপ ইনস্টল করব, এই করব, ওই করব, ব্যারিয়ারটা অনেক হাই হয়ে যায় না? ওয়েল আমাদের যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে যে একদিন যখন আপনি চিটাগাঙে যাবেন অ্যান্ড আপনি বলবেন আপনার পরিচিত মানুষদেরকে যে ভাই কোথায় খেলবো, মানে অবশ্য ততদিন আপনি জানেন, আপনি অলরেডি জানেন, কিন্তু মানে অ্যাজিউম যে আপনি জানেন না। সো আপনি গেলেন অ্যান্ড আপনি আপনার আশেপাশের মানুষদেরকে বললেন যে কোথায় খেলবো, ওনারা বলে আচ্ছা আমি দেখতেছি, চেক করতেছি, দেন ওরা ফোন বের করে ওরা খেলবো এভাবে ঢুকবে অ্যান্ড ঢুকে ওইখান থেকে দেখবে। বাট এটাই প্রবলেম, মানে আমি যাকে বলছিলাম সে আমাকে বলছে সব থেকে বড় এটা, এখানে 9v9 খেলা যায়, সিকো আছে, এখানে 2টা মাঠ আছে, এখানে 7v7 আছে, 5v5 আছে, এটা ও সব ইনফরমেশন জানে। এক্স্যাক্টলি, কিন্তু এটা ওনার জানতে অনেক কষ্ট করতে হয়েছে অ্যান্ড অনেক প্যারা খাইতে হয়েছে। চিটং এর মানুষ। ও যদি খেলে, ও যাকে জিজ্ঞেস করতেছে, ও যদি খেলে, ওর কষ্ট না মজায় মজায় সব জেনে গেছে। আমি মনে করো এখন জানি না টার্ফ কোথায় আছে, আসলে আমি জানি না। এখন আমি একটা টার্ফ খুঁজতে চাই, আমি রাত্রে খেলতে যাব, আমি কি টার্ফ নিয়ার মি লিখে গুগল করব না? তো আমি কি এখন খেলবো স্পোর্টসে? অথবা ও যাদের সাথে খেলবে নিশ্চয় একা 7v7 যাবে না, বাকি যে 13 জন আছে ওরা অলরেডি জানে যে কোথায় টার্ফ। বাট ধরলাম আমরা 14 জনই জানি না, সরি। বাট এটাই কিন্তু রিস্কি যে তোমার কিন্তু 14 জন খেলতেছো, ইউ হ্যাভ টু হ্যাভ আ সিনারিও যেখানে 14 জনের 14 জনই জানে না, 14 জনের ডাবলিন থেকে আসছে। তাও যদি না জানি, তারপরেও আমাদের 14 জনের মধ্যে ফার্স্টে যে মাথায় বুদ্ধি আসবে যে গুগল কর, বা 10 বছর পরে বলবে জিপিটি। হ্যাঁ, তো এই যে উনাকে আমি যে অ্যাপের থ্রুতে নিয়ে যাব বা ওয়েবসাইটের থ্রুতে নিয়ে যাব, এটা খুব টাফ একটা জার্নি আমার মনে হচ্ছে। অ্যাপের থ্রুতে নিয়ে যাওয়া তো টাফই, ওয়েবসাইটের থ্রুতে যদি নিতে চাই তাইলে আমার কম্পিটিশন আসবে ডিরেক্টরিগুলোর সাথে এবং নর্মাল গুগল সার্চের সাথে, কারণ ডিরেক্টরি, গুগল সার্চ, গুগল ম্যাপ, কারণ ডিসকভারি তো হবে আমার গুগলের প্ল্যাটফর্মে। সো ওইখানে তখন আবার একটু কঠিন মনে হচ্ছে বিজনেসটা, এবং সবকিছু আইডিয়ালি ম্যাচ করলেও পাচ্ছি 4%। সো সবকিছু যদি আমি চিন্তা করি কঠিন মনে আর 4% পাইলেও যেটা মেইন সমস্যা হচ্ছে পাঠাও যে প্রবলেমে পড়ে না, খ্যাপ, দে উইল ফিগার আউট অ্যানাদার রাউট। সো ওরাও এটা ফিগার আউট করে, বিকজ তুমি এখন হচ্ছে না কেন বলি, বিকজ তোমার মাঝে মধ্যে 1-2টা স্লট দিচ্ছ। লেটস সে খালিদ ফারহান একটা টার্ফের ব্যবসায়ী, তুমি ওকে রেগুলার কাস্টমার দাও, দ্য মোমেন্ট হি ফিগার্স আউট যে তোমার কাছ থেকে রেগুলার ব্যবসা আসতেছে, ওর যে ম্যানেজার আছে ফারহান সবার আগে বলবে আচ্ছা খেলবো থেকে যারা যারা আসতেছে ওদের নাম্বারটা কিন্তু নিয়ে নিও, কেন যেন নেক্সট টাইম তোমাকে আর 4% দেয়া না লাগে। বলবো না এটা? আমি সবসময় as a business চিন্তা করবো যে কিভাবে cost কেমনে কমানো যায়। এটার অ্যাকচুয়ালি উল্টাটা হয়, টার্ফের মালিক যারা আছে ওরা অ্যাকচুয়ালি ওদের সব কাস্টমারদের নাম আমাদের সাথে শেয়ার করে অ্যান্ড এভাবেই আমি আমার কাস্টমারকে তোমার সাথে কেন শেয়ার করবো যেন সে আরো টার্ফ খুঁজে পায়? এটা তো আমার করার কোনো লজিক নাই। হ্যাঁ, ওয়েল বেসিক্যালি আমরা যেটা সেল করতেছি সেটা হচ্ছে যে ওদের কাস্টমারদেরকেই আমরা যারা মাসে একবার খেলে ওদেরকে আমরা মাসে 2বার খেলাচ্ছি, এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের পিচ। সে তো আমি যদি এখন রাফায়েত ভাইকে বলি যে রাফায়েত ভাই আপনি আমার টার্ফে খেলতে আসছেন, ভালো, আপনি এর পরের বার খেলবো স্পোর্টসে যান, সে তো আরো 20টা টার্ফ খুঁজে পাবে, তারপর খুঁজে পাবে, তারও ডিফিকাল্ট না, ও তো আমার বিজনেসের রিস্ক না। অন্য বিজনেসে এক্সপোজ করে দিচ্ছে ও। Why would someone do that? থিঙ্ক একটু একটা মিনিট চিন্তা করো, আমি তাকে তার না জানা অপশনও জানিয়ে দিচ্ছি, And আমি টার্ফ ওনার। এটা তার জন্য রিস্কি, সে যদি ঠান্ডা মাথায় সে না চিন্তা করে থাকে। হ্যাঁ, বিকজ যেই বান্দা খেলতে আসছে ও কয়বার খেলছে ওটার জন্য কিন্তু টার্ফ মালিকের চিন্তা নাই, টার্ফ মালিকের চিন্তা হলো ওর কাছে কয়বার খেলতে আসছে। সো দ্য মোমেন্ট আমি তোমাকে আমার লিড ব্যাংক দিয়ে দিচ্ছি, লেটস সে আমার 40 লয়াল ইউজার, তোমার প্ল্যাটফর্মের কাজই তো ওই 40 লয়াল ইউজারকে পুরো ডিরেক্টরি ওপেন করে দেয়া, আমার তো ব্যবসা লালবাতি। আমরা এখন যেভাবে ফাংশন করতেছি, আমরা তো এখন মানে কাইন্ড অফ অফলাইন ওয়েতে ফাংশন করতেছি, হোয়াটসঅ্যাপের থ্রুতে আমাদের কল সেন্টার আছে, কাস্টমারদের কল দেওয়া হচ্ছে যে স্যার আপনি খেলছেন নাকি, খেলবেন নাকি, নেক্সট কখন খেলবেন, হাবি যাবি। সো আমরা প্রায়োরিটি দিচ্ছি যে টার্ফের নাম্বার সেই টার্ফটাকেই ফার্স্টে, যে আপনি তো অমুক টার্ফে খেলছেন, আপনি কি মানে নেক্সট খেলবেন কখন, আমাদের এই টাইপের ডিসকাউন্ট চলতেছে, আপনি কি খেলবেন নাকি। সো অ্যান্ড ওদের যদি ওই টার্ফটার মধ্যে খেলতে না চায়, ওর যদি আশেপাশে আর কোনো টার্ফ থাকে যেটা একটু বেটার বা একটু বেটার কোনো ডিসকাউন্ট চলতেছে, তখন আমরা সেই টার্ফের দিকে ওর ব্যবসায় লালবাতি কিন্তু দেয়। এইটা যদি আমি কোনোদিন জানি, আমি জীবনেও কখনো খেলবো স্পোর্টসের কাউরে আমার টার্ফের ত্রিসীমানায় আসতে দিব না। নাম্বার তো দেওয়া যাবে না, তাহলে তুমি তো অন্য জায়গায় নিয়ে যাচ্ছ। হ্যাঁ, কারণ আমার কাস্টমার চলে যাচ্ছে, তাই না? সেটা একটা বড় ব্যাপার। আমার একটা টার্ফের যদি আমি লং টার্ম কাস্টমারও ধরি, ধরো সে মাসে যদি একবারও আসে, তাহলে সেই যে 12 × 4000 যত হয়, তুমি 48,000 টাকার বিজনেস সেগ্রিগেট করে দিচ্ছ আরো 30টা টার্ফের মধ্যে। এটা করার তো আমার কোনো লজিক নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা পরের জিনিসে যাই। তুমি বলছিলা ভাইয়া যে 10 লাখ টাকার একটা ফান্ডিং হয়েছিল,
গ্র্যান্ড পাইছিলাম আইডিয়া 2.5 লাখ নিয়ে গেছে কো-ফাউন্ডার একজন 4 জনের মধ্যে। এভাবে বলেন উনি দেখবে। So, বাকিটুক ছিল। So, এই আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স। রাইট এই 10 লাখ টাকা কোথা থেকে আসছিল? এটা হচ্ছে আইডিয়া প্রজেক্টের থ্রুতে, এরপর অরেঞ্জ কর্নারের থ্রুতে আমরা হয়েছিলাম আর জিপি এক্সেলারেটর থেকেও সো অনেক প্যারা ওখানে কি ছিল। ইকুইটি দিতে হয়েছিল না গ্র্যান্টে? না, এটা সবগুলো grant। কোনটা থেকে টাকা পাইছো তুমি? অনেকগুলো নাম বললা। তেনোটা থেকেই তিনোটা থেকে ভেঙে হ্যাঁ ওসির একটা ফান্ডিং ছিল, আর হচ্ছে যে আরেকটা জিপি এক্সেলারেটর ছিল। সব মিলায় 10 লাখ। সব মিলে হচ্ছে 10 লাখ না, 11 লাখ। বাট সব মিলায় কেমনে সবাই আলাদা আলাদা দেয় না? 5.5 লাখ, একটা জায়গাতে 5.5 লাখ, একটা হচ্ছে 5,36,000 এরকম। ছিল, একটা 5 লাখ, আর একটা হচ্ছে যে 1 লাখ। টার্ফদের অনবোর্ড করা এই মুহূর্তে কারেন্টলি কিরকম, আমাকে একটু বলো ভাই যে কতগুলো অনবোর্ডেড আছে এই মুহূর্তে, এবং অনবোর্ড করা আসলে কি খুব বড় স্ট্রাগল না ইজি? অ্যাকুইজিশন প্রসেসটা কি, অনবোর্ডিং প্রসেসটা জিজ্ঞেস হয়। অনবোর্ডিং প্রসেসটা হচ্ছে আমাদের কোফাউন্ডার আরেকজন আছে, উনি নর্মালি মানে অনবোর্ডিং প্রসেসটা করে, এন্ড আমরাও মানে আমরা সবাই করি কম বেশি। সো বেসিক্যালি প্রসেসটা হচ্ছে যে আমরা ওদের সাথে যে কথা বলি অ্যান্ড করি, অ্যান্ড ইনিশিয়াল স্টেজ অনেকটুকু হার্ড ছিল, বাট এখন অনেক ইজি হয়ে গেছে। অ্যান্ড এখন ওরাই কাইন্ড অফ ফোন দিয়ে মানে বলে যে না, মানে আমার বুকিং নাই। আর তোমার চিটাংয়ে থাকো, 70টা টার্ফকে অনবোর্ড করা তো তোমার 1 মাসের ব্যাপার। না ভাই, এখানে সরি ভাই, মিরাজ আমি থামাইলাম তোমাকে। আমার অনবোর্ড করতে ওনার কাছে যাওয়া লাগে কেন? আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিলে সমস্যা কি? না, ওয়েবসাইটে দিয়ে দিলে ভাই কোনো সমস্যা নাই। না, 4% এর ডিলটা ওনার তো লাভ, হ্যাঁ, আবার 4% দিবে না তো। দিল না প্রথমবার, সমস্যা কি? ওয়েল এরকম করেও আমরা অনেকের কাছে যাচ্ছি, এরকম মানে আমরা ভাই কম বেশি সবই ট্রাই করছি। সো রাইট নাও আমরা এটাও করতেছি, আমরা যেটা চিন্তা করছি যে এটা এখন ইমপ্লিমেন্টেড না, বাট এটার এখন কাজ চলছে রাইট নাও, যে যারা আমাদের এখানে নাই, যারা আমাদের সাথে নাই, ওদেরও লিস্টিং থাকবে, কিন্তু অবভিয়াসলি ওদের মানে সাথে বুকিং করার জন্য মানে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে হবে, দেন আমরা বুকিংটা করাই দিচ্ছি ওদেরকে, মানে ডাইরেক্ট কল দিয়েই। ওরা জানতেছে, কাস্টমার জানতেছে খেলবো থ্রুতেই বুকিং হচ্ছে, টার্ফ ওনারাও জানতেছে যে খেলবো থ্রুতেই বুকিং হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কাইন্ড অফ আমরা থার্ড পার্টি হিসেবে করতেছি অ্যান্ড কোনো পার্সেন্টেজ নিচ্ছি না। সো এটা কাইন্ড অফ আমাদের মানে কাইন্ড অফ অ্যাওয়ারনেসের মতো মানে কস্টটা যাচ্ছে আমাদের থেকে, এটা পুরোপুরি বার্ন। ওকে, ফেয়ার, সমস্যা নেই। তোমাদের ওয়েবসাইটে তাহলে খেলবো.com না? ইয়েস ভাই, খেলবো.com, ওকে। দুইটাও। রাফেদ ভাই কোনো প্রশ্ন? না, আমি জাস্ট বলে দেই যে অবভিয়াসলি আমি খেলি কম, যেহেতু ইউথের বাইরে, ব্রেকেটের বাইরে। বাট আমি যদি বিজনেস সিচুয়েশন খুব 2 মিনিটে পুরোটা করি, আমি আমার লাইন দিয়ে যদি চিন্তা করি, আমি এইচআরে ছিলাম এবং আমাদের খুব প্যারা হইতো, খেলা অর্গানাইজ করতে হইতো, তখন সত্যিকারে মাঠে করতে হইতো। হ্যাঁ, তখন এরকম টার্ফ ফেমাস হয় নাই 2012 ওরকম 13-র দিকে। আমি হলে যদি করতাম, আমি যেভাবে করতাম ওইটা হচ্ছে মোর লাইক, যেহেতু এটা একটা লাইফস্টাইল প্রমোট করতেছে, আমি কর্পোরেটে ঢোকার চেষ্টা করতাম যে তোমার জার্সি থেকে শুরু করে ফুটবল ক্রেজ থেকে শুরু করে সব কিছু, বুকিং থেকে সব কিছু এন্ড টু এন্ড, আমি হাইব্রিড ইভেন্ট ম্যানেজমেন্ট সলিউশন, বাট আই অনলি ফোকাস অন লাইফস্টাইল ওয়ার, মানে প্রমোটিং খেলাধুলা। এইভাবে করে যেহেতু আমার নেটওয়ার্কও আছে, আমি যদি বিজনেস করতে হতো আমি এইভাবে জ্যাক পুল করতাম যে আমি কীভাবে করে একটা কর্পোরেটরাও কনসিয়াস হচ্ছে, তাদেরও একটা এমপ্লয়ি এঙ্গেজমেন্ট দরকার, একটু মেন্টাল হেলথ দরকার, আমি ওই অ্যাঙ্গেলে যে হয়তো বা ওইভাবে করতাম। কারণ এখন যে মডেলটা, যেটা বারবার বলা হচ্ছে, তোমরা যদি অনবোর্ড করার জন্য টার্ফ খুঁজে পাও, তাহলে যাদের টার্ফ দরকার ওরা ওইভাবে খুঁজে পাবে, মানে আমার থিওরি হচ্ছে কি এটা। সো এখন পর্যন্ত আমার কাছে ওটা মনে হচ্ছে যে অনেক ফারফেচ, মানে এটাকে পুরোপুরি প্রফিটেবল করে যে মানুষকে, বাট করা যায় না না, নাহলে বুকিং.com মানুষ কেমন করতো, ওয়েবসাইট থেকেও তো মানুষ অর্ডার দিতে পারতো, আনলেস বুকিং.com-এ অন্যরকম ডিল পাচ্ছে এবং এইটা তার ফিউচার অন্য একটা টার্ফ সে ফ্রিতেই গেইন করতে পারবে। সো ওইভাবে করে চিন্তা করো। আমি জানি তুমি অ্যাড করবা এখানে, আমি জাস্ট বলে নেই যে 3বার আমাদের দিয়ে বুক দিলে 30% অফ, 50% অফ, এরকম বিভিন্ন ইন্টারেস্টিং ডিল যদি থাকে, পয়েন্টস যদি করো, যদি গেমিফাই করতে পারো, কারণ যারা খেলে তাদের সব কিছুতে খেলতেই মজা লাগে, তো ওইখানেও যদি গেমিফাই থাকে, যে অ্যাপার্ট ফ্রম দিস 4% যেটা নমিনাল হয়ে যায়, কারণ আমি ওই টার্ফে যদি হোয়াটসঅ্যাপ করে আসতেছি, ও বেটার ডিল দেবে আমাকে, রাফাজ ভাই আসতেছে, এমনি আসতেছে, আনলেস আনটিল আই নো যে 4th one, নো ম্যাটার উইচ টার্ফ ইট ইজ, আমি ঢাকায় গিয়েও যখন একটা বুক দিব, বা চিটাগাংয়ের 68 নাম্বার টার্ফ যেটা অনেক দূরে গিয়ে খেলবো, আমি ওটা ডিসকাউন্ট পাবো, কারণ আমার একটা ডিসকাউন্ট জমা আছে, দেন ইট বিকামস ইন্টারেস্টিং, মেবি কোনোভাবে পুশ করা যাবে, আর নাহলে আমার অ্যাপিলিং মনে হবে না এভরি টাইম ফর দিস। আমি জানি না কতটুকু ডিসকাউন্ট তোমরা দিচ্ছ, ওভারঅল এখান থেকে বুক দাও। আমরা ভাই, আমাদের যেটা সবচেয়ে বড় ভয় ছিল পিচের জন্য, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদেরকে যেন মনে না হয় যে আমরা মানে অনেক বেশি স্যাচুরেট করে ফেলতেছি নিজেদের বিজনেস মডেল। সো আমরা এই জন্য অনেক বেশি কিছু বলতে চাইনি কখনোই যে ভাই আমরা এটাও করবো, রাইট। সো বেসিক্যালি আমরা বুকিংয়েই আসি, অ্যান্ড আমরা বুকিংটাকে স্টেবল করবো,
বুকিং থেকে আমরা সরবো না, বুকিংটা আমরা প্রাইমারি এটা দিয়ে শুরু করছিলাম। কিন্তু আমরা অলরেডি ভাই একটা টুর্নামেন্ট অর্গানাইজ করছি চিটংয়ের মধ্যে। আমরা 34টা স্কুল নিয়ে, চিটংয়ে 34টা স্কুল নিয়ে সরকারি বেসরকারি একটা টুর্নামেন্ট অর্গানাইজ করছিলাম। অ্যান্ড বাই দ্য ওয়ে আমান ভাই, আমরা কিন্তু 10 মিনিট স্কুল থেকে ইয়ার স্পন্সরশিপে ট্রাই করছিলাম, পাই নাই। সো মেল করছিলাম সেটাই, সো কেউ গেট ব্যাক করে নাই। সো এনিওয়ে, সো শেষ পর্যন্ত আমরা যেহেতু সবাই কথা দিয়ে দিছি অ্যান্ড আমাদেরকে ইভেন্টটা করতে হইতোই, আমরা কোনো স্পন্সরে সিকিউর করতে পারিনি। সো 80,000 টাকা আমাদের কাছে গেছে, হ্যাঁ মানে ক্লোজ টু 90,000 টাকা থেকে পুরো ইভেন্টটা করছি। এটা থেকে অনেক ভালো রেসপন্স পাইছি অ্যান্ড এখন নিজেদেরকে জাস্টিফাই করতে হচ্ছে এটা বলে যে না এটা একটা ইনভেস্টমেন্ট ছিল, কারণ লসটা আমি মানে এটা Awareness সহ্য করা investment, সমস্যা নেই, রাইট। এগুলো সো চলে। আমরা আস্তে আস্তে জিনিসটা বাড়াইতে চাচ্ছি, ঠিক আছে। আমাদের এখান থেকে যেও একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতেছি আমরা। সো আমরা আস্তে আস্তে টুর্নামেন্টের দিকে যাচ্ছি অ্যান্ড আমাদের ইচ্ছা যেটা সেটা হচ্ছে এই নেক্সট যে টুর্নামেন্টগুলো করবো এগুলো হচ্ছে লোকাল টুর্নামেন্ট আর কি, যে ছোটো ছোটো করে টুর্নামেন্ট করবো আমরা। 3 মান্থ 4 মান্থ এন্ডে একটা বড় করে টুর্নামেন্ট, যেরকম স্কুল নিয়ে যেটা করছি, যেটা অনেক বড় লস গেছে। আর এরপর এবার হয়তো আর একটু সময় নিয়ে করবো যেন কেউ একজন স্পন্সর দেয়। সো অ্যান্ড দেন আর একটু বড় করে করবো, যেটা কলেজ লেভেল হবে, দেন ইউনিভার্সিটি লেভেল, দেন কর্পোরেট। সো ওইটা ছিল কাইন্ড অফ ভাই আমাদের ওভারঅল আইডিয়া আর কি। কিন্তু অবভিয়াসলি আমরা চাচ্ছি না যে এত কিছু বলো নাই যাতে গিট্টু না লেগে যায়, আমি বুঝতে পারছি, বাট ওই রাস্তায় যদি হাঁটো, আমি যেটা সবসময় আমার মজা লাগে, আমার স্কুলে আমি খেলা অ্যারেঞ্জ না করে এই স্কুলের সাথে এই স্কুলের ম্যারি করায় দেয়, দুইটা কর্পোরেটের মধ্যে ম্যারি করায় যায়, আপনাদের দেন ওদের দেন, দুইটা মিলে অর্গানাইজ করবো। যখন আমরা পিচ করবো, ইউ বি দ্য ব্রিজ বিটুইন ডিফারেন্ট অর্গানাইজেশনস, এজেন্সিজ, রেস্টুরেন্টস, হোয়াট এভার দ্যাট ইজ আর কি। ওই যখন দেখবো ওইভাবে দেখো, এই আমি আপাতত এখান থেকে একটু চেপে যাচ্ছে আর কি, এই আমার বলার ছিল। লাস্ট কোয়েশ্চেন ভাইয়া, সেটা হলো আমি টার্ফ বুকিং করার জন্য যখন খেলবো.com যাই, আমি কি খেলবো.com-এই পেমেন্ট কমপ্লিট করি? এক্স্যাক্টলি খেলবো.com-এই পেমেন্ট আমরা কমপ্লিট আমারটা করতেছি। ইউজ করতেছিলাম, ওকে, বাট সো তুমি 2.5% কমিশন দিচ্ছ ওখানে। হ্যাঁ। অথবা আমি হয়তো পুরোপুরি ডিরেক্টরি বিজনেস বানাবো এবং তারপরে টার্ফের কাছে যেয়ে বলবো যে এই হলো আমার খেলবো.com, এখানে সব বাংলাদেশের সব টার্ফের লিস্টিং আছে, আপনি যদি চান কেউ টার্ফ লিখে কেউ গুগল করলেও আমার ওয়েবসাইটে আগে আসে, আপনি যদি চান আপনারটা উপরে আসুক, তাহলে আপনি আমাকে মাসে 3500 টাকা দিবেন। অনেক বিজনেস মডেল হয়তো এটার ভিতর থেকে বের করা সম্ভব, বাট যেহেতু এই 2-সাইডেড মার্কেটপ্লেস বিজনেস মডেলটা আমার মনে হয় না, এবং শুধু আমার মনে হয় না তা না, আমরা দেখতেছিও যে তেমন এখন পর্যন্ত আসলে হয় না। 3700 টাকায় ইনকাম হয়েছে। আই থিঙ্ক আনফর্চুনেটলি আমারও ডিক্লাইন করতে হবে আজকে, বাট আমি শিওর মজার কিছু হবে হোপফুলি সামনে, এবং আমি আশা করতেছি আইমান কিছু করে, যেহেতু ফুটবল খেলে। আমি তোমাকে কয়েকটা সাজেশন দিতে পারি। তোমাদের ওয়েবসাইটটাতে যেমন আমি একটু স্ট্রাগল করতেছি, তোমাদের লোগোতে কিন্তু খেলবো.com এর ইউআরএলটা ডিফারেন্ট ফ্রম এর ওয়েবসাইট। হ্যাঁ, এটা রিসেন্টলি হচ্ছে ভাই লোগোর মধ্যে কিছু চেঞ্জ করা হয়েছিল, এটা মেবি হ্যাঁ, যেমন খেলবোতে একটা ও দেয়া আছে, তারপর তোমার সার্চ করে দেখলাম OO.com, এটা কিন্তু আইডেন্টিটিতেই আছে। আর তোমাদের মেইন ইউএসপি যদি হোয়াটসঅ্যাপ হয়, হোয়াটসঅ্যাপে না একটা ঝামেলা হচ্ছে। হোয়াটসঅ্যাপে যখন আমি বারবার ক্লিক করতেছি, যে নাম্বারটা আছে বলতেছে ওই নাম্বারটাকে ইনভাইট করতে হবে। এটা কি কোনো গ্লিচ? এটা মেবি ভাই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে সমস্যা হয়েছিল কয়েকদিন আগে, মাসখানেক আগে, তখন নাম্বারটা আমরা চেঞ্জ করছি। বাট মাসখানেকে তোমরা সলভ করো নাই? না এটা রিজলভ, এটা হ্যাঁ, কাজ resolve। হচ্ছে, বাট রাইট নাও ওয়েবসাইটে এটা আপডেট করা হয়নি আই থিংক। এই যে আসলে যে ফোন নাম্বার এইটা ইজেন অন হোয়াটসঅ্যাপ, তোমার ওয়েবসাইট থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারতেছো না। এইটা কেন? তোমাকে এইখান থেকেই হোয়াটসঅ্যাপে কানেক্ট করে না? না, এখান থেকে তো ট্রাফিক ওভার করে হোয়াটসঅ্যাপে যায় না। আমরা সোশ্যাল মিডিয়া থ্রুতে ফেসবুক থেকে কাস্টমারদেরকে হোয়াটসঅ্যাপে আনতেছি, অ্যাড চালাচ্ছি, ওখান থেকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নক দিচ্ছি আমাদেরকে। অ্যান্ড অলসো যারা টার্ফ ওনার আছে ওইখান থেকে আমরা যে নাম্বারগুলো পাচ্ছি ওদেরকে আমরা আউটরিচ করতেছি আরেক দফা। বাট তাহলে তোমার ওয়েবসাইটটা কিন্তু ইউজফুল। ওয়েবসাইটটা ভাই আমরা মানে কাজ করতেছি, মানে এখন আপনি আন্ডার কনস্ট্রাকশন, আর ইফ ইউ হ্যাভ আ ওয়েবসাইট মেক শিওর ইটস ওয়ার্কিং, অ্যাট লিস্ট কন্টাক্ট গুলো। ওকে, নালে এটা কিন্তু তোমার মেইন সিটিএ, রাইট? হোয়াটসঅ্যাপে ক্লিক করলে দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ ইজ নট ইনভাইটেড, তাহলে কিন্তু তো তুমি যেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছো যে টার্ফ ওনারদের কাস্টমার সার্ভিস খারাপ, হ্যাঁ, সো আমাদের কাস্টমার সার্ভিস খারাপ, রাইট? রাইট। ইউ গাইজ আর নট, মানে তোমাদের সাথে তো কন্ট্যাক্টই করতে পারবে না। হ্যাঁ। খারাপ ভালো বাদ দাও, ভালো নিশ্চয়ই অবশ্যই গিয়ে সলভ করতেছো, বাট তোমাদের কাছে আসতে দাও। রাইট। সো আমি যদি একটু বলি, আমার কাছে মনে হয়েছে অনেস্টলি স্পিকিং, আই ওয়ান্ট টু হেল্প ইউ গাইস, বাট আমার কাছে মানে কারেন্ট এই বিজনেস মডেলটা ইজ নট ওয়ার্কেবল।
আমার কাছে মনে হয় যে এই পার্টিকুলার জায়গায় আমি তো বহু বছর ধরে খেলি, আমার প্রচুর পরিচিত। আমি তোমাদেরকে দেখাইতে পারবো, ইফ আই গো টু মাই মেসেঞ্জার, আমার ফার্স্ট 4-5টা থ্রেড হলো ফুটবলের থ্রেড। SDI এনিগমা, এটা ফুটবলের থ্রেড, এটা ফুটবলের থ্রেড, স্যাটারডে ফুটবলের থ্রেড, কোর্ট অফ হাউস ফুটবলের থ্রেড। জাস্ট প্রমাণ যে প্রথম 10টার মধ্যে 4টাই ফুটবলের থ্রেড। আমি অ্যাক্টিভলি এই ইয়েতে আসি। টার্ফ খোঁজার জন্য একটা অ্যাপে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে এটা একটা কঠিন বিজনেস মডেল। আর এটাতে তুমি যদি একটা ট্যানজিবল অ্যামাউন্ট বের করতে পারো, যেই টার্ফ ওনার কাছ থেকে বের করবা সে তখন তোমাকে বাইপাস করা শুরু করবে, বুঝতে পারছো? সো আমার কাছে মনে হয়েছে যে এই বিজনেস মডেলটা রিভ্যালুয়েট করা তোমাদের দরকার। এখনো যদি তোমাদের হাতে কয়েক মাসের রানওয়ে আছে, পুরো রানওয়েটা যেই মডেলটা কাজ করতেছে না অনেকদিন ধরে, এটাকে পুশ করে তো লাভ নাই, রাইট? ট্রাই অ্যান্ড ফিগার আউট যে অন্য কোনো কিছু করা যায় কিনা। অ্যান্ড লাস্ট একটা 2 সেন্স দিয়ে রাখি যে আমার কাছে মনে হয়েছে টার্ফের ব্যবসা হয় হলো ওই ক্লায়েন্টগুলো থেকে যে রিকারিং নেয়। যেন আমি বললাম না কয়েকটা টার্ফের 2-2.5 বছর ধরে নিচ্ছি, সো আমাকে কিন্তু বারবার অ্যাকোয়ার করা লাগে না। সো আমার পিছে মার্কেটিং কস্ট কিন্তু ওর 0। সো যেই টার্ফগুলো সাকসেসফুল তাদের কিন্তু মেজরিটি ক্লায়েন্টই হলো 50% প্লাস ক্লায়েন্টই হলো রিপিট। সো ওর কোনো প্যারা নেই, ওই জায়গাটাতে চলে যায় ভালো ব্যবসাগুলো। সো রিটেল ওয়ান অফগুলো আনাটা তাদেরও প্রায়োরিটি থাকে না। সো আমার কাছে মনে হচ্ছে এটা আরেকটা বড় রিস্ক বিজনেসের। সো আমার কাছে মনে হচ্ছে বিজনেস মডেলটা রিভ্যালুয়েট করা দরকার। কারেন্ট বিজনেস মডেলে আমি এখানে আসলে আই উড পাস দ্য অপরচুনিটি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া তারপর আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস, হ্যাভ আ গুড ডে। Sure.